আসসালামু আলাইকুম। স্কুল ম্যাথমেটিক্সে তোমাদেরকে স্বাগতম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা মুক্তি গল্পটির বর্ণনামূলক প্রশ্নগুলো পড়ব। ঠিক আছে? মুক্তি গল্পটিতে কি কি বর্ণনামূলক প্রশ্ন আসতে পারে পরীক্ষার জন্য এবং সেগুলো কিভাবে আমরা উত্তরগুলো লিখব, এগুলো সব কিছু আমরা বুঝে নিব। ওকে, চলো তাহলে ক্লাসটি শুরু করি। প্রথমেই আমরা আমাদের বইয়ের পাঠ্য বইয়ে যে দুইটা প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো দেখব। কি ছিল প্রথমে? দেখো, একেবারে সরস নিজের ইচ্ছা মতো গড়ে নেওয়া যাবে কোন প্রসঙ্গে এবং কেন এ কথা বলা হয়েছে? এটা আমাদের ক প্রশ্ন। খ হচ্ছে, মুক্তি গল্পটিতে জাতিগত ও বর্ণগত যে প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে তার চিত্র তুলে ধরো। ওকে, দেখো কতে কি বলেছে, যে একেবারে সরস নিজের ইচ্ছা মতো গড়ে নেওয়া যাবে কোন প্রসঙ্গে এবং কেন এ কথা বলা হয়েছে। ঠিক আছে, কোন প্রসঙ্গে এবং কেন এ কথা বলা হয়েছে। আমরা যখন গল্পটি পড়েছি, ঠিক আছে, আমাদের কিন্তু প্লেলিস্টে গল্পটি আছে। আমি ক্লাস নিয়েছি মুক্তি গল্পটি। যারা দেখোনি তারা ক্লাসটি কিন্তু দেখে তারপরে এই ক্লাসটি করতে পারো, কারণ গল্পটি আগে বুঝে নেওয়া খুবই জরুরি, তারপরে প্রশ্নগুলো বোঝা তাহলে সহজ হবে। এখন দেখো, আমাদের পাঠ্য বইয়ে মূল গল্পে কিন্তু এরকম একটা লাইন আমরা দেখেছি যে একেবারে সরস নিজের ইচ্ছা মতো গড়ে নেওয়া যাবে। ঠিক আছে, এই কথাটা কিন্তু ছিল। কোন প্রসঙ্গে বলা হয়েছিল একটু মনে করে দেখো তো। যখন কুন্টাদেরকে বিক্রি করা হচ্ছিল, অর্থাৎ কৃষ্ণাঙ্গদেরকে বিক্রি করা হচ্ছিল, হোয়াইট পিপলরা বা শ্বেতাঙ্গরা কী করছিল, তারা কিন্তু বাজার দরে নিলামে তুলেছিল এবং তারা এক একজনের কথা এক একজনের মানে এক একটা উক্তি বলে বলে বিক্রি করছে। ঠিক আছে, তো তখন কিন্তু তারা বলেছে যে একেবারে সরস মানে কি অনেক খাঁটি, মানে সে যুবক, তাকে ইচ্ছা মতো কাজ করিয়ে নেওয়া যাবে, প্রশিক্ষণ দিয়ে তাকে কাজ শিখিয়ে নেওয়া যাবে। ঠিক আছে, এরকম বুঝাতেই কিন্তু শ্বেতাঙ্গরা এই কথাগুলো বলছিল, উক্তিগুলো বলছিল। ঠিক আছে, তো চলো আমরা মানে এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবো সেটা দেখে নিই। উদ্ধৃত বাক্যটি কোনটা কিন্টেকে দাস হিসেবে বাজারে বিক্রয় করার সময় একজন সাদা চামড়ার নিলামকারীর উক্তি? ঠিক আছে, সাদা চামড়ার নিলামকারীর উক্তি। উদ্ধৃত বানানটা এখানে একটু ভেঙে এসেছে, তোমরা একটু ঠিক করে নিও। উদ্ধৃত, উদ্ধৃত এভাবে করে আমাদের যুক্ত হবে। ওকে, উদ্ধৃত যুক্ত হবে, এটা ভেঙে এসেছে, এটা একটু সমস্যা হয়েছে, ভেঙে এসেছে, তোমরা এটার বানানটা এটা ফলো করবে। বাক্যটি কোনটা কিন্টেকে, ঠিক আছে, কোনটা কিন্টে হচ্ছে তার পুরো নাম কোনটা। ঠিক আছে, কোনটাও তোমরা লিখতে পারো, আমাদের গল্পে কোনটা বলেই সম্বোধন করা আছে। কোনটা দাস, কোনটাকে দাস হিসেবে বাজারে বিক্রয় করার সময় একজন সাদা চামড়া নিলামকারীর উক্তি। কোনটাকে যখন জাহাজের অন্ধকার খোল থেকে বের করে পরিষ্কার জামাকাপড় পরিয়ে একটা উঁচু বেদির উপর দাঁড় করানো হয়েছিল, তখন ক্রেতাদের আকৃষ্ট করতে নিলামকারী এই কথাটি বলেন। এটা আমরা একটা প্যারা দিতে পারি। বুঝা গেল কখন কোন প্রসঙ্গে বলেছে? কোনটাকে যখন বিক্রি করা হচ্ছিল, একটা বেদির উপর দাঁড় করানো হয়েছে, তখন নিলামকারী সাদা লোকটি কোনটাকে উদ্দেশ্য করে এই কথাটি বলছে ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য। কারণ নিলামকারী কোনটার শারীরিক গঠন, বলিষ্ঠতা এবং তারুণ্যকে পণ্য হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন। সরেশ বলার মাধ্যমে তিনি কোনটার সুস্বাস্থ্য এবং কর্মক্ষমতাকে বুঝিয়েছেন। অন্যদিকে নিজের ইচ্ছা মতো গড়ে নেওয়া যাবে বলার কারণ হলো কোনটা ছিল অল্প বয়সী। শ্বেতাঙ্গ মালিকদের ধারণা ছিল বয়স্কদের তুলনায় তরুণদের উপর অবদমন করা এবং তাদের নিজস্ব সংস্কৃতি সত্তা ভুলিয়ে দিয়ে দাসে পরিণত করা সহজ, তাকে পিটিয়ে বা শাসন করে মালিকের অনুগত শ্রমিকে রূপান্তর করার সুযোগ বেশি। এই বাণিজ্যিক ও অমানবিক দৃষ্টিভঙ্গি থেকেই নিলামকারী এমন মন্তব্য করেছিলেন। ওকে, বোঝা গেল তাহলে। এরপরে দেখো, খতে চলে যাই। মুক্তি গল্পটিতে জাতিগত বর্ণগত যে প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে তার চিত্র তুলে ধরো। মুক্তি গল্পটা আমরা পড়ে আমরা জেনেছি কি এখানে একটা ব্ল্যাক পিপলদের কিভাবে দাস হিসেবে বিক্রি করা হতো, এটার একটা খণ্ডিত একটা চিত্র আমরা দেখেছি। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে কোনটা যাকে অমানবিক নির্যাতন করা হয়েছে সে কি করেছে, সে কিন্তু মুক্তির আশায়, মুক্তির আকাঙ্ক্ষায় সে সারাক্ষণ অস্থির ছিল এবং একটা সময়ে সে সুযোগ পেয়ে কিন্তু সে মুক্ত হয়ে যায়। ঠিক আছে, তার যাকে বন্দি, যার কাছে যে হচ্ছে তাকে নিয়ে যাচ্ছিল, তার সাথে সে মারামারি করে সে মুক্ত হয়।
তাকে মেরে সে মুক্ত হয়। তাহলে এই গল্পটার মাধ্যমে কিন্তু আমরা জাতিগত এবং বর্ণগত এবং জাতিগত যে ছিল একটা মানে বর্ণপ্রথা বা তাকে তার গায়ের রঙের জন্য, অর্থাৎ সে কৃষ্ণাঙ্গ, সেটার জন্যই তাকে অত্যাচার করা হতো এবং এটা একটা সত্যি কাহিনী, সত্যি ঘটনা, এরকমই হতো সেই সময়ে। তো এটা সম্পর্কে আমরা জানতে পেরেছি। তো কি হতো, মুক্তি গল্পটিতে 18 শতকের দাস প্রথার প্রেক্ষাপটে, ঠিক আছে, 18 শতকে দাস প্রথার প্রেক্ষাপটে জাতিগত বর্ণগত বৈষম্যের এক বিভীষিকাময় চিত্র ফুটে উঠেছে। এখানে মানবতাকে পদদলিত করে গায়ের রঙের ভিত্তিতে মানুষকে প্রভু ও দাস এই দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। শোষক ও শোষিতের বিভাজন, ঠিক আছে, এটা আমরা প্যারা করে এভাবে হেডলাইন দিয়ে শিখতে পারি, অথবা হেডলাইন ছাড়াও তোমরা কিন্তু লিখতে পারো, কিন্তু মূল কথাটা বুঝে নিতে হবে যে শোষক ও শোষিতের বিভাজন, ঠিক আছে। একজন শোষক মানে কি, যে শোষণ করছে, শাসন করছে, আর শোষিতকে যাকে শোষিত করা হচ্ছে বা যাকে শাসন করা হচ্ছে, ওকে। এখানে শ্বেতাঙ্গ মানুষটা কি শোষক, আর যে কৃষ্ণাঙ্গ সে হচ্ছে শাসিত, ঠিক আছে, বা শোষিত। গল্পের শুরুতেই আমরা দেখি সাদা মানুষ এবং কালো মানুষ, এই দুটি মেরু। সাদা মানুষেরা এখানে সর্বেসর্বা, মানে তারাই সব কিছু, যারা কালো মানুষদের মানুষ হিসেবে নয় বরং পণ্য বা জন্তু হিসেবে বিবেচনা করে। কোনটাকে যখন নিলামে তোলা হয় তখন তার অনুভূতি বা যন্ত্রণার কোনো মূল্য ছিল না। শ্বেতাঙ্গ ক্রেতারা তার শরীরে হাত বুলিয়ে পরীক্ষা করছে যেন সে হাটের কোনো পশু। বর্ণবাদের এই চরম রূপটি ফুটে ওঠে যখন একজন সাদা মানুষ কোনটাকে বাদরের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বলে অভিহিত করে, ঠিক আছে, তীক্ষ্ণ বানানে এখানে যুক্ত হবে, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বলে অভিহিত করে। মনস্তাত্ত্বিক দাসত্ব ও বিজাতীয়করণ, ঠিক আছে, মানুষের এই যে দাসত্বটা, এটা কি মনস্তাত্ত্বিক, মাথার মধ্যে তা গেঁথে গেছে, এটা কালো সাদা এখনও কিন্তু মানুষরা কি করে, এভাবে বিভাজন করে। কোথাও না কোথাও মানুষ বলে কি তুমি কালো হলেও সুন্দর, এটা কি তার প্রশংসা, নাকি এটা তাকে এটা হচ্ছে তাকে ব্যঙ্গার্থে ব্যবহার করছে, এটা আসলে ভাববার বিষয়। আমাদের উচিত না কাউকে কালো, শুধুমাত্র সে কালো বলে তাকে কটাক্ষ করা, শুধুমাত্র সে সাদা বলে সে সুন্দর, ঠিক আছে, এরকম বিভাজন আসলে আমাদের মনের ভিতর গেঁথে গেছে। এখন একটা ছোট শিশু, সে কাদামাটির মতো, তার মনকে আমরা যেভাবে খুশি সেভাবে গড়তে পারি, তাই না? এখন তাকে যদি আমরা ছোট থেকেই বলি তুমি কালো, তুমি সুন্দর না, সে ফর্সা, সে সুন্দর, ওই শিশুটা ফর্সা, ওই শিশুটা সুন্দর, তাহলে কিন্তু তার মনে তখন থেকেই এই কালো সাদার ভেদাভেদটা গড়ে ওঠে, ছোট কাল থেকেই মানুষের মনে গড়ে ওঠে। আমাদের এই সময়ে এসে আসলে এই রকম ব্যাপারগুলো বাদ দিতে হবে, আমাদের মনের মধ্যে থেকে এগুলো বের করে ফেলতে হবে। এখন দেখো, জাতিগত এই সংঘাতের সবচেয়ে করুণ দিক হলো আফ্রিকান বংশোদ্ভূত অন্য কালো মানুষদের আচরণ। কোনটা যখন তার স্বজাতির লোকদের দেখে আশার আলো খুঁজছিল, স্বজাতি মানে কি নিজ জাতির, ঠিক আছে, সমানে নিজ জাতির লোকদের মানে কালো মানুষদের দেখছিল, তখন তার আশার আলো খুঁজছিল, তখন সে আবিষ্কার করে তারা শ্বেতাঙ্গদের অনুগত দাসে পরিণত হয়েছে। তারা কোনটার দুর্দশা দেখে বিদ্রূপের হাসি হাসে এবং তাকে শিকল দিয়ে বেঁধে রাখে। বর্ণবাদ এখানে কেবল গায়ের রঙের লড়াই নয়, এক জাতির আত্মপরিচয় মুছে দিয়ে তাকে অন্য জাতির আজ্ঞাবহ দাসে পরিণত করার প্রক্রিয়া। কোনটা তাদের দেখে মনে মনে ভাবে যে এরা আফ্রিকাবাসীর মতো দেখতে হলেও আসলে তা নয়, কারণ তারা তাদের নিজস্ব সত্তা হারিয়ে ফেলেছে। তো এখানে আমাদের বংশোদ্ভূত বানানটাতে একটু সমস্যা হয়েছে, এটা তোমরা ঠিক করে নাও। বংশোদ্ভূত বানানটা কি হবে, ব অনুস্বর মং শোধভূত, শোধয় ভয় যুক্ত দীর্ঘকার ত, বংশোদ্ভূত, ঠিক আছে। এরপরে দেখো, অমানবিকীকরণ। গল্পে জাতিগত শ্রেষ্ঠত্বের দম্ভ এতটাই প্রকট যে সাদা মানুষের কাছে কালো মানুষের জীবন তুচ্ছ। কোনটার মনে সন্দেহ জাগে যে শ্বেতাঙ্গরা কি তাকে হত্যা করে খেয়ে ফেলবে? এই ভীতি থেকে বোঝা যায় শ্বেতাঙ্গদের প্রতি কৃষ্ণাঙ্গদের মনে কতটা গভীর ঘৃণা ও অবিশ্বাস প্রথিত ছিল। আবার কোনটা যখন সাদা মানুষের পরিবার দেখে তার কাছে তাদের শিশুদের হায়না শিশু মনে হয়। এটি মূলত শোষিত জাতির পক্ষ থেকে শোষক জাতির প্রতি এক তীব্র মানসিক প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ, ঠিক আছে, এটি মূলত শোষিত জাতির পক্ষ থেকে শোষক জাতির প্রতি এক তীব্র মানসিক প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ।
অর্থাৎ কালো মানুষটা বা কৃষ্ণাঙ্গ মানুষটা যাকে বিক্রি করে দেওয়া হয়েছে দাস হিসেবে, সে অমানবিক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, সে তখন তার কাছে এটা একটা ট্রমা। সাদা মানুষ মানে, শ্বেতাঙ্গ মানুষ মানে ট্রমা। তো সাদা মানুষগুলো তার সাথে খারাপ আচরণ করছে, অমানবিক আচরণ করছে। তো সাদা মানুষের যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলো যেন সাদা মানুষের মতোই হিংস্র। সেজন্য সেখানে কোনটা মনে করছে যে এই ছোট ছোট বাচ্চাগুলো যেন ছোট ছোট হায়না শিশু, মানে তারাও নৃশংস। তার বাবা মা যেহেতু নৃশংস, তাই তারাও হয়তো নৃশংস, হিংস্র। সেজন্য কোনটা তখন ছোট বাচ্চাদের মানে সাদা যখন শিশুদের দেখছে তখন হায়নার মতো লাগছে তার কাছে, হায়না শিশুর মতো সে কল্পনা করছে। ঠিক আছে, পরিশেষে বলা যায় মুক্তি গল্পটি বর্ণবাদের এমন একটি চিত্র তুলে ধরে যেখানে গায়ের রঙই একজন মানুষের ভাগ্য নির্ধারণ করে দেয়। একদিকে আছে শ্বেতাঙ্গদের নিষ্ঠুরতা, ঠিক আছে, এখানেও একটু বানানটা ভেঙে এসেছে, নিষ্ঠুর, দন্ত নরিশিকার নিয়ে মধ্যন শয় ঠয় যুক্ত রুসুকার নিষ্ঠুর। ঠিক আছে, বানানগুলো খেয়াল করবে। বাংলা লেখার সময় বানান অবশ্যই ভুল করা যাবে না, আমরা সঠিক বানান দিয়ে লিখব। আধিপত্য আর অন্যদিকে আছে কৃষ্ণাঙ্গদের শিকলবন্দি জীবন, পরিচয় সংকট এবং চরম মানবিক বিপর্যয়। ঠিক আছে, বোঝা গেল। আমরা এভাবে করে কিন্তু মানে হেডিং দিয়েও লিখতে পারি, অথবা হেডিং ছাড়া আমরা জাস্ট নির্যাসগুলো প্যারা প্যারা করে লিখতে পারি। প্যারা প্যারা করে লিখলে সুন্দর দেখা যায় এবং পড়তেও সুবিধা হয়। এরপর দেখো, কিন্তু এ কেমন কালো লোক, কোন প্রসঙ্গে এবং কেন এ কথা বলা হয়েছে। আমরা যদি মূল গল্পটা ভালো করে পড়ে থাকি তাহলে আমরা অবশ্যই পারবো যে কোনটা যখন গাড়িতে কালো লোকটিকে দেখলো, কালো লোকটি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, সাদা লোক বসে আছে গাড়িতে, তখন সেই কালো লোকটিকে দেখে কোনটা মনে করেছিল, সে তো আমার জাতিরই লোক, স্বজাতির লোক, আমার মতোই সে কৃষ্ণাঙ্গ, তাহলে হয়তো আমাকে সাহায্য করবে। কিন্তু কালো লোকটি কি করছিল? সাহায্য করছিল না। কালো লোকটি অমানবিক অত্যাচারই করছিল, শিকল হেঁচকে টান দিচ্ছিল। তারপরে হচ্ছে সাদা লোকদের কথা মতো সে চলছিল, সাদা লোকদের যা বলছিল সাদা লোকরা সেটাই তারা শুনছিল এবং সেভাবেই কর্ম করছিল। অর্থাৎ তারা কি আগেই তাদের দাসে পরিণত হয়ে গেছে। তো এটাই দেখে তখন কি করলো, সে কোনটা ভাবছিল যে এ কেমন কালো লোক, এ তো আমারই অধিবাসী, আফ্রিকানই তো এ, কিন্তু এ আসলে আফ্রিকান না, আফ্রিকানদের মতো দেখতে, কিন্তু আসলে আফ্রিকান না। কেন? কারণ সাহায্য করছে না, যে স্বজাতির লোক হয়েও তার মধ্যে কোনো কালো লোকদের প্রতি দয়া মায়া কিছুই কাজ করছে না, সেই প্রেক্ষাপটেই বলেছিল। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে গুছিয়ে লিখবো? দেখো, এই উক্তিটি কুন্টাকিন্টের মনের, কুন্টাকিন্টে, আমি আবার বলছি, কুন্টাকিন্টে মানে কুন্টাকে বুঝাচ্ছে, তার পুরো নাম। ঠিক আছে, মনের এক গভীর বিস্ময় ও হতাশার প্রতিফলন। নিলামে বিক্রি হওয়ার পর কুন্টাকে যখন একটি বড় সাদা বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেখানে সে কয়েকজন কৃষ্ণাঙ্গ মানুষকে দেখতে পায়। তাদের দেখে কুন্টা যখন আশা করেছিল যে তারা হয়তো তাকে সাহায্য করবে, তখন তাদের বিজাতীয় নিষ্ঠুর আচরণ, নিষ্ঠুর বানানটা আমি দেখিয়েছি একটু আগে, সেই বানানটা লিখবে, এটা ভেঙে এসেছে, আচরণ দেখে সে যখন আশা করছিল যে তারা হয়তো তাকে সাহায্য করবে, তখন তাদের বিজাতীয় ও নিষ্ঠুর আচরণ দেখে সে এই প্রশ্নটি মনে মনে করে। একটা প্যারায় লিখে ফেললাম। এর পরের প্যারা দেখো, কুন্টার কাছে কালো লোক মানেই ছিল তার নিজের গ্রাম জুফরের ভাই বেরাদার বা ভাই, ঠিক আছে, যারা একে অপরের দুঃখে এগিয়ে আসে। কিন্তু আমেরিকার এই দাসপল্লীতে সে সম্পূর্ণ বিপরীত দৃশ্য দেখে। এখানকার কালো মানুষেরা তাকে দেখে সহমর্মিতা দেখানোর বদলে বিদ্রূপের হাসি হাসছিল। তারা সাদা মানুষের হুকুমে তাদেরই স্বজাতির মানুষকে শিকল দিয়ে বেঁধে রাখছিল এবং রূঢ় আচরণ করছিল। কোনটা লক্ষ্য করে যে এদের চেহারা আফ্রিকানদের মতো হলেও এদের আচার আচরণ এবং চোখের দৃষ্টি নির্লিপ্ত ও লক্ষ্যহীন। তাদের মধ্যে নিজস্ব সংস্কৃতির কোনো ছিটে ফোটা নেই। এই যে স্বজাতির মানুষের হাতেই অন্য স্বজাতির লাঞ্ছনা, এই অভাবনীয় নিষ্ঠুরতা, আবারও নিষ্ঠুরতা বানানটা আমরা পাচ্ছি, কোনটাকে মানসিকভাবে প্রচণ্ড আঘাত করে, যার ফলে সে তাদের মানুষ হিসেবে চিনতে দ্বিধায় পড়ে যায়। ওকে, আশা করছি বুঝতে পেরেছি আমরা। নিষ্ঠুরতা বা নিষ্ঠুর বানানটা আমরা মধ্যে শয়টা যুক্ত করে দিব। আমরা এভাবে ভেঙে ভেঙে লিখবো না, এটা একটা সমস্যা হয়েছে দেখে ভেঙে এসেছে নিষ্ঠুর, অথবা নিষ্ঠুরতা বানানটা কি তয়াকার দিয়ে দিলে নিষ্ঠুরতা হয়ে যাবে। ওকে, এরপরে দেখো, তরুণ কোনটা তার বুদ্ধি ও সাহস দিয়ে নিজেকে মুক্ত করতে পেরেছে। তুমি কি এই বক্তব্যকে সমর্থন করো? যুক্তি দাও। আচ্ছা,
কোনটা কিনতে শেষ পর্যন্ত শারীরিকভাবে নিজেকে মুক্ত করতে পারেনি, তবে মানসিক দৃঢ়তা, বুদ্ধি ও সাহসের যে পরিচয় সে দিয়েছে তা তাকে একজন আপোষহীন যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করে। আমি মনে করি শারীরিক মুক্তি না ঘটলেও কোনটা তার মানসিক মুক্তি বা স্বতন্ত্র সত্তা বজায় রাখতে সক্ষম হয়েছে। নিম্নে এর সপক্ষে যুক্তি দেওয়া হলো। মানে তার মনে বা তার মনস্তাত্ত্বিককে যে বিষয়গুলো চলছিল যে সাদা মানুষের দাস হওয়া যাবে না, আমি শুধু কৃষ্ণাঙ্গ, সেটার জন্য সাদা মানুষরা আমাকে দাস হিসেবে অমানবিক অত্যাচার নির্যাতন করবে এবং আমি সেটা সহ্য করব, তাদের দাসে রূপান্তরিত হয়ে যাব, সেই বিষয়টা কিন্তু তার মধ্যে ছিল না। সে সবসময় পালাতে চাইছিল, তার গ্রামে ফিরে যেতে চাচ্ছিল এবং সবসময় প্রতিবাদ করছিল। যখন তাকে রুটি দেওয়া হলো সে খেলো না, এটাও তার একটা প্রতিবাদ ছিল তাদের বিরুদ্ধে। তারপরে যখন তাকে আরও একবার সে প্রতিবাদ করেছে, মানে 2-3 দিন সে না খেয়েছিল, সেটাও একটা প্রতিবাদ। যখন তারা কথা বলছিল তখনও সে সেটা শুনছিল না, শিকল ধরে টান দিচ্ছিল, তখনও যাচ্ছিল না। তো বারবার পদে পদে সে কিন্তু কী করেছে, প্রতিবাদ দেখিয়েছে। এবং তার মনে এই ঘৃণা, লাঞ্ছনা, এই কালো মানুষরাও যে তাকে লাঞ্ছনা করছে, হাসাহাসি করছে, বিদ্রুপ করছে, এটার জন্য সে ঘৃণা প্রকাশ করছে প্রতিনিয়ত। তো আমরা বুঝতে পারি কোনটা আসলে মনস্তাত্ত্বিক মুক্তিটা তার হয়েছে। সে মানে দাসত্ব স্বীকার করেনি, দাস হয়ে যায়নি সাদা মানুষদের। ঠিক আছে, তাহলে তার শারীরিকভাবে নিজেকে মুক্ত করতে পারেনি, না পারলেও সে কি করেছে, মনস্তাত্ত্বিক দিক থেকে কিন্তু মুক্ত হয়েছে। এরপরে দেখো, বুদ্ধি ও সাহস দিয়ে নিজেকে মুক্ত করতে পেরেছে। তার যে সারাক্ষণ পালানোর চিন্তা এবং তার সেই বুদ্ধি খাটানো, এগুলো কিন্তু সফল হয়েছে। সে পরবর্তীতে কিন্তু অবশ্যই পালাতে পেরেছে, সমর্থ হয়েছে। দেখো, তাহলে কি আমরা এখন লিখব যে পর্যবেক্ষণ ক্ষমতা ও ধীশক্তি। কোনটা কেবল ভয় পেয়ে দমে যায়নি, সে তার চারপাশের পরিস্থিতি অত্যন্ত তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করেছে। সে শেকলের ধরন পরীক্ষা করে দেখেছে যে জাহাজের তুলনায় এটি হালকা এবং তাছাড়া সম্ভব কিনা তা নিয়ে ভেবেছে। এছাড়া সাদা মানুষের চাষাবাদ পদ্ধতি, ঘরবাড়ির গঠন, ভৌগোলিক পরিবেশে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করেছে। এই বুদ্ধিদীপ্ত পর্যবেক্ষণই ছিল তার ভবিষ্যৎ পালানোর পরিকল্পনার প্রথম ধাপ। ঠিক আছে, অনমনীয় সাহস এবং আত্মমর্যাদা। চরম শারীরিক যন্ত্রণার মধ্যেও কোনটা তার আত্মমর্যাদা বিসর্জন দেয়নি। যখন তাকে খাবার দেওয়া হয়েছিল সে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও দাসের মতো খাবার গ্রহণ করেনি। সাদা মানুষের দেওয়া খাবার এবং কৃষ্ণাঙ্গ দাসদের উপহাসের মুখে তার মুখ ফিরিয়ে নেওয়া ছিল তার নীরব বিদ্রোহ। এই যে মুখ ফিরিয়ে নেওয়া ছিল কি, তার নীরব বিদ্রোহ। সে জানতো যে খাবার গ্রহণ করা মানে তাদের আনুগত্য স্বীকার করা। তার এই সাহস, জেদ তাকে অন্যান্য নির্লিপ্ত দাসদের থেকে আলাদা করেছে। ঠিক আছে, কৌশলগত সতর্কতা। দেখো, কোনটা রাগের বশবর্তী হয়ে অযথা শক্তি ক্ষয় করেনি। সে নিজেকে বুঝিয়েছে যে বুদ্ধি স্থির রাখতে হবে, মাথা গরম করলে চলবে না। সে বুঝেছিল যে সঠিক সময়ের জন্য অপেক্ষা করাই হলো বুদ্ধিমানের কাজ। রাতে পালানোর অদম্য ইচ্ছা থাকলেও শিকলের শব্দে ধরা পড়ে যাওয়ার ভয়ে সে নিজেকে সংযত করেছে। এটি তার অপরিণামদর্শী সাহসের বদলে কৌশলী সাহসের পরিচয় দেয়। ফলাফল ও বাস্তবতা। দেখো, যদিও গল্পের এই অংশে কোনটা শিকলবদ্ধ অবস্থায় একটি খামারে পৌঁছায় এবং তাকে বন্দি করে রাখা হয়, কিন্তু তার মানে যে তার মনে যে পালানোর অদম্য ইচ্ছা এবং শোষকদের প্রতি যে অগ্নিবর্ষণকারী ঘৃণা ছিল তা তাকে মানসিকভাবে স্বাধীন রেখেছে। সে নিজেকে পরিস্থিতির কাছে সঁপে দেয়নি। ঠিক আছে, মানে নিজে আত্মসমর্পণ করেনি। সঁপে দেয়নি মানে কি, আত্মসমর্পণ করেনি, অন্যান্য দাসদের মতো উদাসীন হয়ে যায়নি। সুতরাং গল্পের এই পর্যায়ে কোনটা শারীরিকভাবে মুক্ত হতে পারেনি সত্য, কিন্তু তার বুদ্ধি সাহসের মাধ্যমে সে তার ভেতরের স্বাধীন সত্তাকে টিকিয়ে রাখতে পেরেছে। এই মানসিক শক্তি পরবর্তীতে তাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার মূল হাতিয়ার হয়ে ওঠে। ঠিক আছে, শারীরিকভাবে পারেনি কেন? শারীরিকভাবে তাকে অমানবিক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার শরীরে ক্ষত ছিল, তার শরীর ক্ষত বিক্ষত ছিল, জামা পরার সাথে সাথে তার শরীর চুলকানো শুরু করে, সেটার আমরা প্রমাণস্বরূপ আমরা গল্পের মধ্যে পেয়েছি। তারপর কি করে যে কুণ্ঠা হচ্ছে ফ্লোরে মাটিতে লুটিয়ে পড়ছিল, বারবার তাকে হ্যাচকা টান মারলে তার শরীরে শক্তি তখন ছিল না, শারীরিকভাবে অনেক সমস্যার সম্মুখীন সে হয়েছে, খায়নি, শুধু পানি খেয়েছিল, উপোস করেছিল, সেজন্য তার গায়ে শক্তি ছিল না। কিন্তু যখন সে মুক্তির একটা সুযোগ পেয়েছে তখন কিন্তু সে অবশ্যই তার গায়ে আবার সেই বল, সেই জোর, যেন হাতির গায়ের জোরের মতো,
হাতির বলের মতো সেই তার শরীরে সকল বল চলে আসে এবং সে কিন্তু মুক্তি পেতে সমর্থ হয়। তো এটাই আমরা ধাপে ধাপে বর্ণনা করলাম যে কিভাবে সে তার মনস্তাত্ত্বিক দিক থেকে দাসত্ব মুক্ত ছিল এবং পদে পদে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। ওকে, এভাবে আমরা সুন্দর করে বর্ণনা করব। এরপরে দেখো, তার প্রতি কোনটার উন্নয়পূর্ণ চাহনি সম্পূর্ণ ব্যর্থ হলো, কার প্রতি, কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, দেখো এই বর্ণনামূলক সেটের মধ্যে আমরা কতে কি দেখছি যে তার প্রতি আমাদের একটা কোটেশন দেওয়া হয়েছে যে তার প্রতি কোনটার অনুনয়পূর্ণ চাহনি সম্পূর্ণ ব্যর্থ হলো, কার প্রতি, কেন, ব্যাখ্যা করো। তো চলো দেখি কিভাবে লিখবো। উক্ত বাক্যে তার প্রতি বলতে বোঝানো হয়েছে সেই কালো লোকটিকে যে কোনটাকে শিকল ধরে টেনে নিয়ে যাচ্ছিল। কোনটা আশা করেছিল যেহেতু লোকটি তার মতোই একজন কৃষ্ণাঙ্গ, তাই সে হয়তো তার দুঃখ বুঝবে এবং সহানুভূতি দেখাবে, কিন্তু বাস্তবে কোনটার সেই আশা ব্যর্থ হয়। লোকটি একেবারে নির্লিপ্তভাবে অমানবিকভাবে কোনটাকে গাড়ির কাছে নিয়ে যায়। তার চোখে মুখে কোনো দয়া বা সহানুভূতির চিহ্ন ছিল না। এতে বোঝা যায় সাদা মানুষদের দ্বারা শোষিত হয়ে অনেক কালো মানুষও তাদের দাসত্ব মেনে নিয়ে নিজেদের স্বজাতির বিরুদ্ধেও কাজ করছিল। এই আচরণ কোনটার মনে ক্ষোভ ও ঘৃণা জাগায়। সে বুঝতে পারে এখানকার কালো লোকেরা তার মতো মুক্ত মানুষের মতো না, তারা পরাধীন হয়ে গেছে। এ কারণে কোনটার অনুনয় ভরা দৃষ্টিও কোনো কাজে আসেনি। ওকে, যখন কোনটা তার স্বজাতীয় মানুষদেরকে দেখছিল তখন একটু মনে আশার আলো সে দেখছিল যে হয়তো মানুষটা তাকে সাহায্য করবে, হয়তো সেও তো কৃষ্ণাঙ্গ, তার স্বজাতির লোক, হয়তো সাহায্য করবে, পালাতে সাহায্য করবে, মুক্ত হতে সাহায্য করবে, কিন্তু কোনোভাবেই তারা করতো না। কারণ কি, তারা অলরেডি শ্বেতাঙ্গদের কি হয়ে গেছে, দাসে রূপান্তরিত হয়ে গেছে। এই জন্যই কিন্তু সাহায্য করছিল না। এজন্যই বললো যে অনুনয়পূর্ণ, তার যে বিনীত বা অনুনয়পূর্ণ বা সে অনেক কিছু আশা ভরে সেই চোখ দিয়ে তাকে তাকিয়ে দেখছে, তো সেই চাহনিটা, সেই তাকানোর ভঙ্গিটা, দৃষ্টিটাকে বলা হচ্ছে যে অনুনয়পূর্ণ চাহনি। সেটা কি ব্যর্থ হলো, অর্থাৎ ওই কৃষ্ণাঙ্গ তো মানে অলরেডি শ্বেতাঙ্গ বা হোয়াইট পিপলের কি হয়ে গেছে, দাস হয়ে গেছে, তো ও তো এই কৃষ্ণাঙ্গকে সাহায্য করবেই না। ওকে, এরপরে খতে দেখো, মুক্তি গল্পে দাস ব্যবস্থার যে নির্মম চিত্র তুলে ধরা হয়েছে তা বর্ণনা করো। মুক্তি গল্পে লেখক অ্যালেক্স হ্যালি দাস প্রথার এক নির্মম ও হৃদয় বিদারক চিত্র তুলে ধরেছেন। কাহিনীর কেন্দ্রে রয়েছে কুন্টা নামের একজন তরুণ আফ্রিকান, যাকে জোর করে বন্দি করে আমেরিকায় নিয়ে আসা হয়। তাকে পশুর মতো বাজারে দাঁড় করিয়ে শরীর দেখে দাম হাঁকা হয়। মানুষ নয়, তাকে যেন পণ্য হিসেবে দেখা হয়। সাদা মানুষেরা কোনটাকে কেনা বেচা করে এবং তার শরীর পরীক্ষা করে পছন্দ করে নেয়। শিকলে বাঁধা অবস্থায় কোনটাকে গাড়িতে তোলা হয় এবং বিভিন্ন জায়গায় ঘোরানো হয়। পথে সে দেখে কিছু কালো মানুষ যারা সাদা মানুষের কাজ করে এবং নিজেদের স্বজাতিকে বিদ্রুপ করে। এটি দাসপ্রথার আরেক নিষ্ঠুর দিক। ঠিক আছে, দাসপ্রথার আরেক নিষ্ঠুর দিক মানুষের মানসিক দাসত্ব। কোনটার প্রতি কোনো সহানুভূতি না দেখিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। তার খাওয়া, ঘুম সবই নিয়ন্ত্রিত হয় শিকল দিয়ে। পালাতে চাইলে তাকে শাস্তি দেওয়া হয়। কোনটা গভীর ভয়, লজ্জা, অপমান আর ক্ষোভে জর্জরিত হয়ে পড়ে। এক সময়ে সে সুযোগ পেয়ে এক দাস চালককে হত্যা করে পালিয়ে যায়। ঠিক আছে, এই পালানোর মধ্যেই তার স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশ পায়। পুরো গল্প জুড়ে বারবার বোঝানো হয়েছে দাসেরা কেমন অমানবিক পরিস্থিতিতে বেঁচে থাকতো। কোনটার মানসিক, শারীরিক, সামাজিক যন্ত্রণা আমাদের দাসপ্রথার অমানবিকতা উপলব্ধি করতে সাহায্য করে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার আর দাসত্ব একটি ভয়ঙ্কর অপরাধ। ঠিক আছে, এখানেও আমাদের নিষ্ঠুর কথাটা, শব্দটা ভেঙে এসেছে। আমরা নিষ্ঠুর মূর্ধন্যস্বয়টা যুক্ত করে দিব। মূর্ধন্যস্বয়টা যুক্ত রস্যকার নিষ্ঠুর। ঠিক আছে, আমরা জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, এভাবে করে আমরা উত্তরটা লিখবো এবং পরীক্ষার খাতায় আমরা আরেকটু বড় করে লেখার চেষ্টা করব। যেহেতু আমাদের খতে 7 নাম্বার আছে, অবশ্যই বড় করে লিখতে হবে, না হলে পর্যাপ্ত নাম্বার কিন্তু আমরা পাবো না। এরপরে দেখো কতে, সে তার মুখ ফিরিয়ে নিল, কে, কেন, ব্যাখ্যা করো। এটা হতে পারে যে যখন তাকে খাবার দিয়েছিল, রুটি দিয়েছিল, সে কি করেছিল, খাবে না। ঠিক আছে, এটা তার একটা প্রতিবাদ ছিল, কোনটার প্রতিবাদ ছিল। তো চলো দেখি,
সে তার মুখ ফিরে নিল। এখানে সে বলতে বলা হয়েছে, বোঝানো হয়েছে কি কুন্টাকে। এবং গল্পে দেখা যায় গাড়িতে বসে থাকা অবস্থায় কালো গাড়ি চালক কুন্টাকে এক টুকরো রুটি দিতে চেয়েছিল। তখন কুন্টার খুব খিদে থাকলেও সে রুটি নিতে অস্বীকার করে, মুখ ফিরিয়ে নেয়, কারণ সে অপমানিত ও ক্ষুব্ধ ছিল। নিজের মতো আরেকজন কালো মানুষও তাকে সাহায্য না করে সাদা মানুষের আজ্ঞাবহ হয়ে কাজ করছে, এটা কুন্টা মেনে নিতে পারে না। তার মনে হয় এই লোকটি নিজের জাত ভুলে শত্রুর হয়ে কাজ করছে, তাই কুন্টা প্রতিবাদের চিহ্নস্বরূপ খাবার গ্রহণ করেনি। এতে তার আত্মসম্মানবোধ এবং স্বাধীনতার প্রতি তার দৃঢ় মনোভাব প্রকাশ পায়। সে জানে খাবার নিলে সে দুর্বলতা দেখাবে, আর সে দুর্বল হতে চায় না। এছাড়াও খাবার নিলে কি সে দাসত্বে, তাদের আনুগত্যে তারা বুঝবে যে সে তার আনুগত্য হয়ে গেছে, সেজন্য সে এই অনুগত্য স্বীকারটা করবে না। ওকে, আনুগত্য স্বীকার সে করবে না। এরপর খতে দেখো, কুন্টার মধ্যে জাতিগত ও বর্ণগত নিপীড়ন থেকে মুক্ত হওয়ার তীব্র বাসনা প্রকাশিত হয়েছে, মন্তব্যটির সত্যতা যাচাই করো। কুন্টার মধ্যে জাতিগত ও বর্ণগত নিপীড়ন থেকে মুক্ত হওয়ার তীব্র বাসনা প্রকাশিত হয়েছে, মন্তব্যটি পুরোপুরি সত্য। ঠিক আছে, কুন্টার মধ্যে জাতিগত ও বর্ণগত নিপীড়ন থেকে মুক্ত হওয়ার তীব্র বাসনা প্রকাশিত হয়েছে, কারণ সে সংরক্ষণ পালানোর চিন্তা করছে, মুক্ত হওয়ার চিন্তা করছে। এবং এছাড়াও সে খাবার খাচ্ছে না, তাদের দেওয়া রুটি গ্রহণ করছে না, তাদের আনুগত্য স্বীকার সে করছে না, তাহলে সারাক্ষণই সে প্রতিবাদ দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে মন্তব্যটা কিন্তু আমরা বলতে পারি পুরোপুরি সত্য বা যথার্থ। গল্পের শুরু থেকেই কুন্টাকে জোর করে বন্দি করে আমেরিকায় আনা হয়, যেখানে তাকে পশুর মতো বিক্রি করা হয়। সাদা মানুষদের অত্যাচার, অপমান এবং শিকল দিয়ে বেঁধে রাখা সবই তাকে মানসিকভাবে প্রচণ্ড আঘাত দেয়। কুন্টা নিজের মর্যাদা ও স্বাধীনতাকে খুব ভালোভাবে বোঝে, তাই সে প্রথম দিন থেকেই পালানোর সুযোগ খুঁজতে থাকে। শিকল দিয়ে বাধা থাকলেও তার মন এক মুহূর্তের জন্য দাসত্ব মেনে নেয় না। এমনকি যখন তাকে খাবার দেওয়া হয় তখনও সে প্রতিবাদ স্বরূপ মুখ ফিরিয়ে নেয়। সে বারবার ভাবে তাকে কেন বিক্রি করা হলো, কেন তার নিজের জাত ভাইয়েরা তাকে সাহায্য করছে না। এইসব প্রশ্ন তার মনে ক্ষোভ ও প্রতিরোধ গড়ে তোলে। কালো লোকগুলো যখন বিদ্রুপ করে তখন সে আরও গভীর কষ্ট পায়। গল্পের শেষ দিকে সে সাহস করে এক দাস চালককে হত্যা করে পালিয়ে যায়। সেই মুহূর্তে তার শরীর দুর্বল হলেও মানসিক শক্তি ছিল প্রবল। এই ঘটনায় প্রমাণ করে কুন্টা কেবল শারীরিকভাবে নয়, মানসিকভাবেও দাসত্বের শৃঙ্খল ছিঁড়ে ফেলতে চায়। তার মুক্তির আকাঙ্ক্ষা ছিল অদম্য। ফলে এই মন্তব্য যে কুন্টার মধ্যে জাতিগত ও বর্ণগত নিপীড়ন থেকে মুক্তির তীব্র বাসনা ছিল, তা পুরোপুরি সত্য ও যথার্থ। বোঝা গেছে? আমরা প্রথমে এই মন্তব্যটা যেটা বলা হয়েছে সেটা সত্য কি সত্য না সেটা আগে আমরা লিখে নিলাম, তারপরে আমরা পরবর্তী প্যারায় সুন্দর করে বড় করে এটাকে বিশ্লেষণ করব। আমরা আরও বড় করে লিখব পরীক্ষার খাতায়, শুধু এতটুকু লিখলে হবে না, এখানে আমি মূল কথাটা বোঝানোর চেষ্টা করছি। বোঝা গেছে? পরবর্তীতে দেখো, চারদিকের লোকজন এগিয়ে এসে কুন্টার সর্বাঙ্গে হাত বুলিয়ে পরীক্ষা করছিল কিসের জন্য, বুঝিয়ে লেখো। ওই যে যখন বেদির উপর তাকে দাঁড় করানো হলো, বিক্রি করার জন্য নিলামে তোলা হলো, তখন সবাই এসে তার শরীর দেখছিল, শরীর দেখে নিচ্ছিল যে সব দিকে সব ঠিক আছে কিনা, তারা কিনবে বলে। ঠিক আছে, তো এই এগিয়ে এসেছিল এবং সর্বাঙ্গে শরীরের সব জায়গায় হাত বুলিয়ে পরীক্ষা করছে। চারদিকের লোকজন কুন্টার সর্বাঙ্গে হাত বুলিয়ে পরীক্ষা করছিল, কারণ তারা তাকে একজন দাস হিসেবে কিনতে চাচ্ছিল। সাদা লোকরা দাস কেনা বেচার বাজারে কুন্টার শরীর, স্বাস্থ্য, শক্তি এবং সক্ষমতা যাচাই করা হচ্ছিল, যেন সে কাজ করার উপযুক্ত কিনা তা বোঝা যায়। তারা তাকে মানুষ হিসেবে নয়, বরং একটি কাজের যন্ত্র বা পণ্য হিসেবে দেখছিল। তাই তার শরীরের মাংসপেশি, দাঁত, গঠন সব কিছুর স্পর্শ করে দেখে দাম হাঁকছিল, মানে দাম নির্ধারণ করছিল, দাম বলে ডাকছিল। ঠিক আছে, হাঁক ডাক করছিল। এভাবে তাকে পণ্যের মতো ব্যবহার করা হয়েছিল। কোনটার জন্য এটি ছিল অত্যন্ত অপমানজনক ও কষ্টদায়ক অভিজ্ঞতা। এতে বোঝা যায় দাস প্রথায় মানুষের প্রতি কতটা অমানবিক ব্যবহার করা হতো। কোনটা একেবারে বিমূঢ় হয়ে পড়েছিল এই নির্লজ্জ আচরণে। ঠিক আছে, মানে সে একদমই এটার জন্য প্রস্তুত ছিল না, তার এগুলো খুবই খারাপ লাগছিল, সেগুলোর জন্য ক্রোধে একদম জ্বলে পুড়ে ফেটে পড়ছিল। এরপরে হচ্ছে, তরুণ কুন্টা তার বুদ্ধি, সাহস, শক্তি দিয়ে নিজেকে মুক্ত করতে পেরেছে, উক্তিটি ব্যাখ্যা করো। এরকম একটা প্রশ্ন আমরা একটু আগেই
কিন্তু সলভ করেছি, তোমরা এটা ভালো করে বুঝে নাও। এবং দেখো আমরা আসলে প্রথমে মূল কথাটা লিখে নিব, তারপর প্যারা প্যারা করে বিশ্লেষণ করব। আমরা মূল গল্প থেকে যেটা শিখেছি এবং এই উক্তিটির সাথে যতটুকু যথার্থ সেটা আমরা সুন্দর করে পরবর্তী প্যারা প্যারা করে বর্ণনা করব। খতে কিন্তু আমাদের 7 নাম্বার থাকে, তো 7 নাম্বারের জন্য অবশ্যই বড় করে লিখতে হবে, ছোট করে লিখলে নাম্বার কম চলে আসবে। তরুণ কোনটা তার বুদ্ধি, সাহস ও শক্তি দিয়ে নিজেকে মুক্ত করতে পেরেছে? অবশ্যই মুক্ত করতে পেরেছে, সেটা আমরা গল্পেই কিন্তু দেখেছি। তো এটা ভালো করে তোমরা পড়ে বুঝে নিবে। এর পরবর্তী আচ্ছা, আমাদের কিন্তু এ কয়টাই প্রশ্ন ছিল, আমরা সকল প্রশ্ন শেষ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।